আসসালামু আলাইকুম। স্টাডি হোম কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের সকল লেকচার সবার আগেই পেয়ে যান। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো শক্তি সংরক্ষণশীলতা এবং স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। প্রথমে আমরা শক্তির সংরক্ষণশীলতা নিয়ে আলোচনা করি। শক্তির সংরক্ষণশীলতার উপর নির্ভর করে সংঘর্ষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ সম্বন্ধে আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছিলাম। তাহলে প্রথমে আমরা আসি স্থিতিস্থাপক সংঘর্ষ কি। স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ হলো যে যদি সংঘর্ষের পূর্বের এবং পরের গতিশক্তির সমষ্টি সমান থাকে, অর্থাৎ গতিশক্তির কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এরকম হবে যে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। একটা বিষয় বলে রাখা ভালো যে কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি হলো এই k ইকুয়ালস টু হাফ m v স্কয়ার। এখানে সেই সূত্র ব্যবহার করেছি। এই সমীকরণটি আমরা পরবর্তীতে শিখব অন্য অধ্যায় লেকচারের সময়। এবার এখান থেকে আমরা লিখতে পারবো u m1 ইন্টু u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়ালস টু m2 ইন্টু v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। আবার আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে দেখেছিলাম m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 v2। এখানে আমরা লিখতে পারবো m1 into u1 minus v1 equals to m2 into v2 minus u2। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। এবার যদি আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে হবে u1 plus v1 equals to v2 plus u2। তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ ধরবো এবং এখান থেকে আমরা লিখতে পারবো যে v2 equals to u1 plus v1 minus u2। এবার আমরা এই v2 এর মান 2 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে হবে m1 into u1 minus v1 equals to m2 into u1 plus v1 minus u2 minus u2। থেকে আমরা লিখতে পারবো যে m1 u1 minus m1 v1 equals to m2 u1 plus m2 v1 minus 2m2 u2। এবং সেখান থেকে আমরা লিখতে পারি নিয়ে গেলে v1 into m1 plus m2 is equals to u1 into m1 minus m2 plus 2 m2 u2 u2। এখান থেকে আমরা আবার লিখতে পারবো v1 equals to u1 into m1 minus m2 plus 2m1 into divided by m1 plus m2। এটা হলো v1 এর জন্য। আমরা ধরে নিচ্ছি 4 নং ইকুয়েশন। এবার আমরা 3 নং ইকুয়েশন থেকে আবার লিখতে পারবো যে v1 equals to v2 plus u2 minus u1। এবং এবার আমরা v1 এর মান
2 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে হবে m1 into u1 minus v2 minus u2 plus u1 equals to m2 into v2 minus u2। লিখতে পারবো যে m1 to m1 u1 minus m1 v2 minus m1 u2 is equals to m2 v2 minus m2 u2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v2 into m1 plus m2 এবং আমরা লিখতে পারবো 2m1 u1 minus plus u2 into m2 minus m1। সেখান থেকে আমরা লিখতে পারবো যে v2 equals to 2m1 u1 plus u2 into m2 minus m1 by m1 plus m2। এটাকে আমরা 5 নং সমীকরণ ধরে নিচ্ছি। এবার আমরা বিভিন্ন প্রেক্ষাপটে এই দুটি সমীকরণ কিরকম হবে সেটা দেখব। সেজন্য আমরা আগের সবগুলো লেখা মুছে নিচ্ছি। শুধু দুটি সমীকরণ রেখে দিব। এখানে যদি যে বস্তুদ্বয় আমরা কল্পনা করেছিলাম m1 এবং m2 ভরের, তাদের যদি আদিবেগ সমান হয় অর্থাৎ u1 equals to u2 হয়, তাহলে তাদের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবে না। কারণ তাদের মধ্যে যেহেতু আপেক্ষিক বেগে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেটা সর্বদা সমান থাকবে, তাই সংঘর্ষ ঘটবে না। এবার যদি বস্তুদ্বয়ের ভর সমান হয় অর্থাৎ m1 equals to m2 হয়, তাহলে কি হবে সেটা দেখব। সেজন্য আমরা m1 equals m2 equals to m ধরে নিব এবং এই মানটি আমরা এই দুটি সমীকরণে বসিয়ে দেখব কিরকম হয়। তাহলে প্রথমে v1 equals to হবে u1 into m minus m plus 2, সরি এটা ছিল হলো u2, এটা m2 না, এটা হবে u2 into m1 into u2 by m plus m plus m। এখান থেকে যেহেতু m minus m শূন্য, সুতরাং এখানে হিসাব করা লাগবে না, এখানে হবে u2। আবার v2 এর জন্য হবে 2m u1 plus u2 into m minus m by m plus m। m minus m শূন্য, তো এখানে হবে হলো u1। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে দুটি বস্তু সংঘর্ষে লিপ্ত হলো যদি তাদের ভর সমান হয়, তাহলে তারা বেগ বিনিময় করবে। অর্থাৎ m1 বস্তুর যে বেগ ছিল সেটা পাবে m2, অর্থাৎ বস্তুদ্বয়, আচ্ছা আমরা যদি একে দেখাই যে এটা যদি এ বস্তু হয় এবং এটা যদি বি বস্তু হয়, তাহলে এ বস্তুর বেগ পাবে বি এবং বি বস্তুর বেগ পাবে এ, তারা সোয়াপ করবে। এখন যদি এই সমান ভর বস্তুর একটি বস্তু যদি স্থির হয়, তাহলে কি হবে সেটা দেখব। ধরা যাক u1 equals to 0। এবার আমরা এই মানগুলো এই সমীকরণগুলোতে বসিয়ে দেখব কিরকম আসে। v1 equals to u1 এর মান যেহেতু 0 into m minus m plus 2m u2 divided by m plus m equals to পুরো হচ্ছে 0 এবং এখানে হবে u2 যে হচ্ছে
2m ইন্টু u1 এর মান 0, তো u2 ইন্টু m মাইনাস m ডিভাইডেড বাই m প্লাস m পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি বস্তুদ্বয়ের ভর হয় এবং তাদের মধ্যে একটি বস্তু স্থির থাকে, তাহলে যে বস্তুটি গতিশীল ছিল সেটা স্থির হয়ে যাবে, কিন্তু স্থির বস্তুটি গতিশীল বস্তুর বেগে গতিশীল হয়ে যাবে। এবার আমরা ধরি, এটা স্পেসিফাই করে দেয়া হোক, ধরা যাক এ বস্তুর ভর হচ্ছে m1 এবং বি বস্তুর ভর হলো m2 এবং তারা এই সরলরেখা বরাবর এদিকে গতিশীল আছে। সরলরেখা বরাবর এদিকে গতিশীল আছে এবং বি বস্তুটি হলো স্থির এবং এ বস্তুটি গতিশীল। এবার আমরা দেখব যে যদি স্থির বস্তুর ভর গতিশীল বস্তুর তুলনায় নগণ্য হয় তাহলে কিরকম হবে এই দুটি সমীকরণ। স্থির বস্তু হলো m2, তার ভর যদি গতিশীল বস্তুর তুলনায় নগণ্য হয় তাহলে আমরা m1 এর সাপেক্ষে m2 কে 0 ধরতে পারবো। অর্থাৎ v1 ইকুয়ালস টু, এখানে বলা হয়েছে স্থির বস্তুটি, অর্থাৎ m2 বস্তুটি স্থির আছে, অর্থাৎ আমরা এখানে ধরে নিয়েছি যে v2 এর মান 0, সরি u2 এর মান 0। সো এখানে আমরা লিখব 2, যেহেতু m2 এর মান m1 এর সাপেক্ষে 0, সুতরাং শুধু m1 হবে প্লাস 2m1 ইন্টু u2 এর মান 0 বাই m1 প্লাস m2 এর মান 0 ইকুয়ালস টু হবে u1 এবং v2 ইকুয়ালস টু হবে 2m1 u1 প্লাস 0 ইন্টু 0 মাইনাস m1 divided by m1 plus 0 equals to 2u1। অর্থাৎ গতিশীল বস্তুটি তার আগের বেগে চলবে, আদিবেগে চলবে, কিন্তু যে বস্তুটি স্থির ছিল নগণ্য ভরের সেটি গতিশীল বস্তুর তুলনায় দ্বিগুণ বেগে গতিশীল বস্তুর দিকেই, অর্থাৎ গতিশীল বস্তু যে ডিরেকশনে চলছিল সেই ডিরেকশনেই চলবে, গতিশীল বস্তুর দ্বিগুণ বেগে। এবার আমরা যদি স্থির বস্তুর ভর বেশি হয় এবং তার সাপেক্ষে গতিশীল বস্তুর ভর নগণ্য হয় তাহলে কি হবে সেটা দেখব। যদি গতিশীল বস্তুর ভর নগণ্য হয়, অর্থাৎ যেহেতু আমরা m1 গতিশীল ধরেছি, যদি এর ভর নগণ্য হয় তাহলে m1 লেস দেন m2, তাহলে আমরা m2 এর সাপেক্ষে m1 এর ভর 0 ধরতে পারবো এবং u2 স্থির আছে, অর্থাৎ এর আদিবেগ 0। এবার মানগুলো আমরা এই দুটি সমীকরণে বসিয়ে দেখব। তাহলে v1 equals to u1 into 0 minus m2 plus 2 into 0 to u2 এর মান হচ্ছে 0 divided by হচ্ছে 0 plus m2, so equals to হবে minus u1 এবং v2 হবে 2 into 0 into u1 plus u2 এর মান 0 into m2 minus 0 divided by m1, আচ্ছা m1 এর মান হচ্ছে 0 plus m2 equals to হচ্ছে 0। অর্থাৎ যদি স্থির বস্তুর তুলনায় গতিশীল বস্তুর ভর খুবই নগণ্য হয় তাহলে স্থির সংঘর্ষের পরবর্তীতে স্থির বস্তুটি স্থির থাকবে, কিন্তু গতিশীল বস্তুটি তার আদি বেগে ঠিক বিপরীত দিকে চলে যাবে। অর্থাৎ যদি এদিকে আসে তাহলে এটার সাথে সংঘর্ষের পর সরাসরি এদিকে চলে যাবে, ডিরেকশনে চলে যাবে। এটা ছিল স্থিতিস্থাপক সংঘর্ষের আলোচনা। এবার আমরা দেখব অস্থিতিস্থাপক সংঘর্ষ কি। অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ হলো যদি যে
সংঘর্ষের পূর্বের এবং পরের গতিশক্তির সমষ্টি অসমান হয়, অর্থাৎ হাফ m1 u1 square plus half m2 u2 square does not equal to half m1 v1 square plus half m2 v2 square. এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ তখন ঘটে যদি সংঘর্ষের পরবর্তীতে বস্তু দুটি পরস্পর লেগে যায় এবং একই সাথে একই বেগে চলে, অর্থাৎ এটা হলো এ বস্তু এবং এটা হলো বি বস্তু, তারা একই দিকে গতিশীল আছে u1 এবং u2 বেগে কি সরলরেখা বরাবর, এবং সংঘর্ষের ফলে তারা যদি পরস্পর বেগে একই বেগে গতিশীল হয় তাহলে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। এবং সেক্ষেত্রে আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্রটি দেখেছিলাম, অর্থাৎ m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 v2, সেটাকে আমরা লিখতে পারবো, যেহেতু এখানে v1 equals to v2 সেটাকে আমরা ধরে নিচ্ছি v, তাহলে আমরা এই সমীকরণটাকে লিখতে পারবো m1 u1 plus m2 u2 equals to m1 v plus m2 v, অর্থাৎ v into m1 plus m2 equals to m1 u1 plus m2 u2। যদি অস্থিতিস্থাপক সংঘর্ষের ফলে বস্তুদ্বয় পরস্পর লেগে যায় তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে বস্তুদ্বয়ের মিলিত বেগ বের করতে পারবো।